ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু জেনিত একাডেমি। আজকে ভারতের আধুনিক ইতিহাস থেকে আমরা বেশ কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি সৌগত, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। দেখো, প্রথম কোশ্চেন আছে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি, দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, এর তিনটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কে? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা যদি আমরা দেখি তাহলে আমরা জানি কত 1885 খ্রিস্টাব্দের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। তাহলে সঠিক উত্তর আমরা পেলাম কি? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজিকে কি বলা হয়? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় এবং এর সম্পর্কে আরেকটা তথ্য তোমাদের জেনে রাখা দরকার, তিনি প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে ইংল্যান্ডের পার্লামেন্টে গিয়েছিলেন। ঠিক আছে, এবং এই যে বদরুদ্দিন তায়েবজির কথা বলছি, ইনি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। পরের প্রশ্নে আসি। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, এই গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দ দাস, নবীনচন্দ্র সেন। ঠিক আছে, এখানে অপশন একটু ভুল দেওয়া আছে, এটা আরেকটা অপশন এখানে অ্যাড হবে, রজনীকান্ত সেন। সঠিক উত্তর হচ্ছে রজনীকান্ত সেন। এই যে গানটা রচনা করা হয়েছিল, এই গানটা রচনা করা হয়েছিল যখন বঙ্গভঙ্গের সময়, অর্থাৎ যখন বঙ্গভঙ্গ ঘোষণা হয় তখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বয়কট ও স্বদেশী দু রকমের ধারার আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম। বয়কট কথার অর্থ হচ্ছে বিদেশি পণ্য সামগ্রীকে বর্জন করা। তাহলে বিদেশি পণ্য সামগ্রী তো আমরা বর্জন করছি এবং তার পরিবর্তে তো আমাদের সেই সামগ্রীগুলোর অভাব মেটানোর জন্য স্বদেশি উদ্যোগের দরকার, সেটাকে বলছে স্বদেশী। এই যে মোটা কাপড়, ভারতীয় তাঁতিদের তৈরি যে কাপড়, সেগুলোকে মোটা কাপড় বলে সম্বোধন করা হয়েছে এবং বিদেশি যে কাপড় সেগুলোকে বর্জন করার কথা বলা হয়েছে। এছাড়াও ফেলেদের রেশমি চুড়ি, বঙ্গনারী, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এই সমস্ত বিখ্যাত রচনাগুলো কিন্তু এই কাল পর্বেই গড়ে উঠেছে। পরের প্রশ্নে আসি। ভারত ছাড়ো আন্দোলনের সম্ভাবনায় সময়, যখন এই ভারত ছাড়ো আন্দোলন হচ্ছিল তখন ভারতের ভাইসরয় কে ছিল? তাহলে দেখো অপশন লিনলিথগো, ওয়েলিংটন, ওয়াভেল। তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি কি? লিনলিথগো। এই লিনলিথগো হচ্ছে সঠিক উত্তর। এখানে একটু জেনে নেওয়া দরকার যে ভারত ছাড় আন্দোলন কখন হচ্ছে? 1942 খ্রিস্টাব্দে। তাই এই আন্দোলনটা 42 আন্দোলন নামে পরিচিত। আন্দোলনের সিদ্ধান্ত করা হয়েছিল 8th অগস্ট এবং আন্দোলন শুরু হচ্ছে 9th আগস্ট। 8ই আগস্ট যখন রাত্রিবেলায় এই সম্পর্কে প্ল্যানিং করা হয়েছিল, তখনই রাত্রে কংগ্রেসের প্রথম সারির সমস্ত নেতাকে গ্রেপ্তার করা হয় এবং আন্দোলনটা তার পরের দিনই শুরু হয়ে যায় 9th আগস্ট থেকে। এই আন্দোলনে গান্ধীজি বিখ্যাত ডাকটা দিয়েছিলেন, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মেরেঙ্গে, ডু অর ডাই, এই ডাকটা দিয়েছিলেন। এটা 42-এর আন্দোলন নামে পরিচিত, যেহেতু আগস্ট মাসে হয়েছিল তাই এটাকে অনেকেই আগস্ট আন্দোলন বলেও ব্যাখ্যা করেছেন। চলে আসছি পরের প্রশ্ন। অরুণা আশরাফ আলী পেশায় কি ছিলেন? অরুণা আশরাফ আলী কংগ্রেসের একজন বিখ্যাত নেত্রী ছিলেন, কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি পেশায় কি ছিলেন? শিক্ষিকা, আইনজীবী, ডাক্তার। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? শিক্ষিকা। এখানে একটা কথা বলে রাখি যে কংগ্রেসের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের যারা ছিলেন তারা ছিলেন উকিল, সেই জন্য কংগ্রেসকে ভকিল রাজও বলা হয়। তাদেরকে ভকিল রাজও বলা হয়। পরে চলে এরপরে কোশ্চেন আসি। কাকে ভারতের অশান্তির জনক বলা হয়? অশান্তির জনক। ঠিক আছে, তাহলে দেখো এখানে গিয়ে বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায় এবং তিলক। এখানে সঠিক উত্তর হচ্ছে লালা লাজপত রায়। ইন্ডিয়ান আনরেস্ট, তাকে ইন্ডিয়ান আনরেস্টের জনক বলা হচ্ছে। চলে আসছি পরের কোশ্চেনে। আলিপুর বোমা মামলায় আসামিদের উকিল কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস। তাহলে এখানে সঠিক উত্তর আমরা পাবো চিত্তরঞ্জন দাস। এই যে আলিপুর বোমা মামলা, এই মামলাটা কখন হয়েছিল? এইটা ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যখন কিংসফোর্ডকে হত্যা করার জন্য গিয়েছিলেন এবং তারা ধরা পড়ে যান, সেই যে ঘটনাটা, তার পরিপ্রেক্ষিতে আলিপুর বোমা মামলা শুরু হয়েছিল। এর প্রধান আসামি হিসেবে পাওয়া গিয়েছিল অরবিন্দ ঘোষকে। অরবিন্দ ঘোষ।
এবং যারা আসামি ছিলেন তাদের পক্ষে উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষকে কিন্তু মুক্ত করতে পেরেছিলেন। এবং এর পরবর্তী সময় অরবিন্দ ঘোষ যে বিপ্লবী আন্দোলন, সেই বিপ্লবী আন্দোলনের বাইরে চলে যান এবং তিনি একটা আধ্যাত্মিক জগতে বিচরণ করেছিলেন। পরের প্রশ্ন, নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা কে? নওজোয়ান ভারত সভা, শুধু যদি ভারত সভা বলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমরা জানি। এখানে অপশন হবে ভগৎ সিং, লাজপত রায়, বি.ডি. সাভারকর। তাহলে এখানে সঠিক উত্তর হবে ভগৎ সিং। ভগৎ সিং নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন। এখানে যদি প্রশ্ন দেয় যে ভারত সভার প্রতিষ্ঠাতা কে, শুধু যদি ভারত সভা বলতো তাহলে তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। পরের প্রশ্ন, খিলাফত স্বরাজ পার্টি, খিলাফত স্বরাজ দল 1923, 24, 25, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1923 সালে। তাহলে এই বিষয়টা কি একটু জেনে নি। চিত্তরঞ্জন দাস, যাকে কি বলা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন, আর একজন ছিলেন বিখ্যাত মতিলাল নেহেরু, যিনি নেহেরু রিপোর্টের রচয়িতা, এবং তার আরেকটা পরিচয় হচ্ছেন তিনি জওহরলাল নেহেরুর পিতা ছিলেন। চিত্তরঞ্জন দাস এবং চিত্তরঞ্জন দাস আরেকটা পরিচয় নেতাজি, তিনি রাজনৈতিক গুরু ছিলেন। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এনারা স্বরাজ্য দল প্রতিষ্ঠা করছেন 1923-এ। মূলত অসহযোগ আন্দোলনে ব্যর্থতা এবং কংগ্রেসের তার সম্পর্কে যে সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা, সেই পরিপ্রেক্ষিতে থেকে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কংগ্রেসের অভ্যন্তরে স্বরাজ্য দল গড়ে তুলেছিলেন এবং এর সঙ্গে খিলাফত আন্দোলনকে তারা যুক্ত করেছিলেন। খিলাফত মানে খলিফা। এর ব্যাকগ্রাউন্ড একটু জেনে নেওয়া দরকার। তুরস্ক যখন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা পরাজিত হয় এবং পরাজিত হওয়ার ফলে সেখানে ইংল্যান্ড শাসনকার্যে যায় এবং ইংল্যান্ড শাসনকার্যে যাওয়ার ফলে ইংল্যান্ডের দখলে চলে আসে তুরস্ক এবং যে খলিফা সেই পদটাকে তুলে দেওয়া হয়েছিল এবং খলিফা হচ্ছেন ইসলামী জগতের প্রধান। তো তার এই অপমানটাকে তারা মানতে পারেন, তাই তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। ঠিক আছে, পরে কে কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন? কাইজার-ই-হিন্দ উপাধি গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিপিন চন্দ্র। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গান্ধীজি তিনি কিন্তু কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমরা যে তথ্য পাই সেখানে দেখা যাচ্ছে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। নাইট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। পরের প্রশ্ন, কে বলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়ান থিংস টুমরো? গোখলে অর্থাৎ গোপালকৃষ্ণ গোখলে, গান্ধীজি এবং আরউইন। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। এটা কিন্তু একটা বিখ্যাত প্রশ্ন। এই যে গোপালকৃষ্ণ গোখলে তিনি আবার ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু, ছিলেন। এই কথাটা ভীষণভাবে বাঙালিদের জন্য ব্যবহার করা হয়, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। তো যাই হোক, সেই তখনকার পরিপ্রেক্ষিতে হয়তো কথাটা বাস্তব ছিল, এখন কতটা বাস্তব এবং কতটা এখন কাল্পনিক এই উক্তিটা, সেটা বিতর্কের জায়গা রাখে। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যার কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী, বাবা রামচন্দ্র, মাদারি বাসি। তাহলে এখানে সঠিক উত্তর আমরা পাবো বাবা রামচন্দ্র। অযোধ্যা বা আয়োদেশ এই যে কৃষক বিদ্রোহ তার নেতৃত্ব দিয়েছিলেন বাবা রামচন্দ্র, তিনি একজন গান্ধীপন্থী নেতা ছিলেন। পরের প্রশ্নে আসি, গান্ধীজির মৃত্যুতে কে বলেন আলো আমাদের জীবন থেকে চলে গেছে? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, বিপিন চন্দ্র রায়। উক্তিটি করেছিলেন কে? জওহরলাল নেহেরু। 1948 খ্রিস্টাব্দে গান্ধীজির মৃত্যু হয়েছিল, আমরা সবাই জানি। একজন আততায়ী যাতে, তার নাম হচ্ছে নাথুরাম গডসের হাতে তার মৃত্যু হয়েছিল। এবং যখন মারা যাচ্ছেন গান্ধীজি, যখন তার শেষ কথা ছিল হে রাম, এটা অনেক সময় পরীক্ষা দেয়, শেষ বাক্য কি ছিল? হে রাম। পরের প্রশ্ন, ভারতীয় বিসমার্ক নামে পরিচিত কে? নেহেরু, রাজাজি বা প্যাটেল? স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, প্যাটেল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে প্যাটেল। এই যে বিসমার্ক কোথাকার ছিলেন? তিনি ছিলেন জার্মানি অসংখ্য ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়নের সময় 39টা প্রদেশে বিভক্ত হচ্ছে এবং পরবর্তী সময়ে এরা
বিসমার্কের নেতৃত্বে স্বাধীনতা পাচ্ছেন এবং বিসমার্ক এই জন্য 3টি যুদ্ধও সংঘটিত করেছিলেন। সেমনি মানে সেইভাবে যখন ভারত বিভাগ হচ্ছে 1947 সালে, তখন ভারত বিভাগের ফলে আমাদের দেশীয় রাজ্যগুলো, অনেক রাজ্য কিন্তু ভারতীয় যে যুক্তরাষ্ট্র তাতে যোগদান করে, তারা স্বাধীনভাবে থাকতে চেয়েছিল এবং রাজ্যগুলোর মধ্যে কোন পক্ষে যোগ দেবে সেটা নিয়ে কিন্তু মতানৈক্য দেখা দিচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কিন্তু তার ঐকান্তিক প্রচেষ্টায় তিনি গোটা ভারত আজকে যে রূপটা দেখতে পাই সেটা কিন্তু তিনি দিতে সমর্থ হয়েছিলেন। তাই সর্দার বল্লভভাই প্যাটেলকে আরেকটা বলা হয় ভারতের লৌহ মানব। এবং তার স্মৃতির উদ্দেশ্যে স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণ করা হয়েছে। ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেন? মহাত্মা গান্ধী, ডক্টর এস রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ। এখানে সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী, যার আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। এবং এই যে মৌলানা আবুল কালাম আজাদ, তিনি হচ্ছেন কংগ্রেসের সব থেকে কম বয়সী সভাপতি এবং সব থেকে দীর্ঘদিন ছিলেন। ঠিক আছে, এনার আর একটা পরিচয় হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। পরের প্রশ্ন আসি, লাহোর কংগ্রেস কোন নদীর তীরে হয়েছিল? লাহোর কংগ্রেস, এটা ভাইটাল কংগ্রেসের একটা ভাইটাল অধিবেশন 1929 সালে সংগঠিত হচ্ছে। এটা রাভি নদীর তীরে সংগঠিত হচ্ছিল এবং এই অধিবেশনে 26শে জানুয়ারি এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে তারা ঘোষণা করেছিল। স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেন। আর একটা জিনিস যেটা হয়েছিল যে এই সময় থেকে তারা পূর্ণ, অর্থাৎ কংগ্রেসের যে চিন্তা ভাবনা ছিল সেখানে পূর্ণ স্বরাজ, অর্থাৎ তারা আর কোনো অন্য কিছুতে রাজি ছিল না, তারা পূর্ণ স্বরাজে রাজি হয়, অর্থাৎ আমাদের পূর্ণ স্বরাজই দরকার, এই কথাটা কিন্তু বলেছিলেন। পরের প্রশ্ন, এটা একটা গুরুত্বপূর্ণ এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, অস্ত্র আইন প্রবর্তন হচ্ছে কখন? 1876, 78, 75। তাহলে অস্ত্র আইন প্রবর্তন হচ্ছে 1876-এ এবং 1878 খ্রিস্টাব্দে প্রবর্তন হচ্ছে কি দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। বাংলায় প্রথম রেল লাইন চালু হচ্ছে কখন? 1853, 1854 না 1855 সালে? বাংলায় হচ্ছে 1854-তে। কোথা থেকে কথা হয়েছিল? হাওড়া থেকে ব্যান্ডেল। এবং পরবর্তী সময় এটা রানীগঞ্জ পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছিল। কারণ কি, রানীগঞ্জের কয়লা যাতে তারা উত্তোলন করে সরাসরি ইংল্যান্ডে পাঠাতে পারেন নদীপথের মাধ্যমে, তার জন্য মানে গঙ্গার নদীপথকে কাজে রেখে তারা বঙ্গোপসাগর এবং সেখান থেকে তারা জাহাজে করে ইংল্যান্ডকে নিয়ে যাবে। প্রথম বাংলা সংবাদপত্র কোনটা? সংবাদ কৌমুদী, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর। তাহলে এই যে প্রশ্নটা, এটা তোমাদের হোম টাস্ক রইল, এটার উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে আরেকটা বলবে যে প্রথম কত সালে, এটা তো উত্তরটা দেবে, তার সাথে কত সালে প্রথম পাবলিশ হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করি এটা একটা সহজ প্রশ্ন, এটা তোমাদের থেকে উত্তরটা আমি চাইছি, এটা কমেন্ট করে আমাকে জানাও। পরের প্রশ্ন, ব্রিটিশ দলিলে রায়ত শব্দের অর্থ কি? ব্রিটিশ দলিলে রায়ত শব্দের অর্থ কি? দালাল, কৃষক, তাঁতি। কৃষক, এই সম্পর্কে আমরা একটা ভূমি বন্দোবস্তের নাম পাচ্ছি, সেটা হচ্ছে রায়ত ওয়ারি, অর্থাৎ কৃষকদের সঙ্গে সরাসরি ভূমি বন্দোবস্ত। এবং মনে রাখতে হবে ভারতে সব থেকে বেশি যে ভূমি রাজস্ব ব্যবস্থা সেটা কিন্তু রায়তদের সঙ্গেই হয়েছিল, অর্থাৎ কৃষকের সঙ্গে সরাসরি। তাহলে রায়ত শব্দের অর্থ এখানে আমরা কি পেলাম? কৃষক। পরের প্রশ্ন আসি, লোকহিতবাদী, লোকহিতবাদী এটা লোহিতবাদী না, এটা লোকহিতবাদী। লোকহিতবাদী নামে কে পরিচিত? এটা খুব একটা ইজি কোশ্চেন, সবাই জানো, গোপাল হরি দেশমুখ, এবং অনেকবার পরীক্ষায় এসছে এবং আরো আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা অনেকবার এসছে, আবারও আসবে। পরের প্রশ্ন, আর্য সমাজ গড়ে তোলেন দয়ানন্দ সরস্বতী কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1876 সালে, মুম্বাইয়ে হয়েছিল এই আর্য সমাজ। এবং কে করেছিলেন? দয়ানন্দ সরস্বতী। হ্যাঁ, তার একটা গ্রন্থের নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ। এবং আরো একটা জিনিস যেটা হচ্ছে যে আর্য সমাজ এরা গোরক্ষিণী সভা বা গরু হত্যা যাতে না হয় তার জন্য, এবং
যে সমস্ত হিন্দুদেরকে জোর করে অন্য ধর্মে কনভার্ট করা হয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, যেটাকে বলছে শুদ্ধি আন্দোলন এবং গোরক্ষা। এবং এই যে দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন গো ব্যাক টু ভেদা, অর্থাৎ বেদের যুগে ফিরে যাওয়া। এটা অনেক সময় কোশ্চেন আমাদের দেয়, তাই এতগুলো কোশ্চেন একসঙ্গে করা রইলো, খাওয়াদাই নোট করে রাখবে। গুলামগিরি গ্রন্থের লেখক কে? গুলামগিরি, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এসেছে আগেও এবং আবার আসবে। জ্যোতিবা ফুলে, গান্ধীজি, আম্বেদকর। সঠিক উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। হ্যাঁ, গান্ধীজির গ্রন্থের নাম তোমরা জানো, হিন্দ স্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এগুলো সবই তার লেখা। তারপরে প্রার্থনা সমাজ কোথায় গড়ে উঠছে? প্রার্থনা সমাজ গড়ে উঠছে কোথায়? বোম্বেতে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, 1888 সালে সৈয়দ আহমেদ খান কি উপাধি পেয়েছিলেন? কাইজার, নাইটহুড, ভিক্টোরিয়া ক্রস। সঠিক উত্তর কাইজার উপাধি পান। নাইটহুড উপাধি পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে ভিক্টোরিয়া ক্রস, এটা আর্মিকে দেওয়া হতো, এটা ব্রিটিশ আর্মিতে যারা সার্ভিস করতেন তাদের সব থেকে যারা যুদ্ধক্ষেত্রে পারদর্শী দেখাতেন বা বীরত্ব দেখাতেন তাদেরকেই ভিক্টোরিয়া ক্রস দেওয়া হতো। পরের প্রশ্ন, টু মাই নেটিভ ল্যান্ড এই গ্রন্থটির রচয়িতা কি? টু মাই নেটিভ ল্যান্ড এই গ্রন্থটির রচয়িতা কে? ডিরোজিও, বিবেকানন্দ না নেতাজি? সঠিক উত্তর হচ্ছে ডিরোজিও। তিনি আরেকটা গ্রন্থ লিখেছিলেন ফকির অফ জাঞ্জিরা। এই যে ডিরোজিও হিন্দু কলেজের প্রফেসর ছিলেন, হিন্দু কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, তাই তো, হিন্দু কলেজের প্রফেসর ছিলেন। এবং তিনি তার মানে যারা শিক্ষার্থী ছিলেন তাদের মধ্যে জ্ঞান, বিজ্ঞান, যুক্তি এইসবের অবতারণা করেন। এবং এই যে কেন্দ্র করে একটা বাংলায় একটা আন্দোলন গড়ে উঠেছে, যেটা হচ্ছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ইয়ং বেঙ্গল মুভমেন্ট গড়ে উঠছে। ঠিক আছে, এবং এই যে ইয়ং বেঙ্গল এরা অনেকগুলো পত্রপত্রিকা প্রকাশ করছিলেন, তার মধ্যে পার্থেনন, এনকোয়ারার, এগুলো ছিল বিখ্যাত। তাহলে এই ছিল আমাদের 25টা প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন তোমাদের হোম টাস্ক হিসাবে দিয়েছি, এর পরের দিন আমি অবশ্যই দেখবো কমেন্টে তোমাদের যার উত্তরটা সঠিক হবে তাকে আমি লাইক দিয়ে দেবো এবং পরের দিনের অ্যান্সারটাও বলে দেবো। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনের কাজে লাগবে, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা আছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।